আজ পাণ্ডবেশ্বরের হুসুরডাঙ্গা এসেছি। দেখুন এটা বাড়িটা দেখুন, সুন্দরা সত্য। কতবার বলেছে যে ঘর ঘর ঘর, ঘরের টাকা, এর ঘরের টাকা কোথায় চলে গেল জানো তুমি? না, জানি না। জানেন তোমার? হ্যাঁ, এই ঘরটি আমার। আচ্ছা, এই ঘরটা যে তোমার, তো একটু আগে আমাদের একটা ওই এসছিল, ওই যে হাবল নাকি ওই কি নাম তেওয়ারি, হ্যাঁ। সে এসে তোমাকে এই একটা ঘর দেখাচ্ছে। সেই ঘরটা কি ওই গোয়াল ঘরটা নাকি? এইগুলা দেখুন। আচ্ছা আচ্ছা, ওই গোয়াল ঘর, বাই। ওই তো গোয়াল ঘর। এই যে গোয়াল ঘর। মানে হচ্ছে গোয়াল ঘরকে দেখাই, তোমাকে বলেছে যে ঘর পাও নাই। আচ্ছা, এই তো যখন তোমার ঘর নিশ্চয়ই দিদি, তো তোমাকে তাহলে এত সুন্দর ঘর থাকলে তো আর ঘর দেবে না। না, ঘর দেওয়া যায় না। তো তুমি হঠাৎ করে তাইলে ওই যে বিরোধী দলের লোক এসেছিল, তার টাকা কেন বললে? তো আমি 1000 টাকা দেবো, সে বললে, সেই লোকটা আমি বলে ফেলেছি। আচ্ছা, ও টাকা দেবো করে তুমি বলে দিচ্ছ। আচ্ছা, দিদির কোনো কিছু ফ্যাসিলিটি তুমি পাও? হ্যাঁ, পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, আর ছাত্রছাত্রী কার্ড আছে, বাহ। আর আমার মেয়ে যোগী রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে 2024-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 18 জানুয়ারির মধ্যে 1 লক্ষ তারও বেশি নিখোঁজ। সংখ্যাটা যদি নির্দিষ্ট করে বলি, 2024-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 18 জানুয়ারি পর্যন্ত 1,08,306 জন নিখোঁজ ডায়েরি হয়েছে। মাত্র 2 বছরের মধ্যে লক্ষাধিক নিখোঁজ, এমনও হয়? এটা হতে পারে? নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানের পূর্বেই দুটো ভিডিও দেখলেন। এই ভিডিওগুলো দেওয়ার, আপনাদের দেখানোর, তার পিছনে উদ্দেশ্য আছে, পরে আসছি সে কথায়। তার আগে বলি, যদি আমার অনুষ্ঠান বা আমার বিশ্লেষণ ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ। এবার আসছি মূল কথায়। সেটি হলো 2026 আমাদের রাজ্যের তথা পশ্চিমবাংলার বিধানসভার ভোট আসন্ন, মাস দুয়েক পরেই ভোট। সব দলই আশায় রয়েছে তারা ক্ষমতায় আসবে, কিন্তু আমার বিশ্লেষণ বলছে মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। এবার কেন? তার পিছনে একটাই কারণ, মিথ্যার উপরে ভর করে যে রাজনৈতিক দল তাদের কার্যকলাপ চালাবে তা ক্ষণিকের জন্য, কিন্তু স্থায়ী হবে না। এটা হচ্ছে আমার মানবিক দিক থেকে বলুন, আমার নিজের চিন্তাধারায় বলুন বা অভিজ্ঞতা বলুন, মিথ্যার উপরে নির্ভর করে চালাকি করে জেতা যায়, সাময়িক জেতা যায়, কিন্তু সেটা স্টে করে না, বা সেটা স্থায়িত্ব হয় না, বা সেটা জনগণ একসময় ছুঁড়ে ফেলে। এবং জনগণও আজকাল বুঝতে শিখেছে কোনটা ভালো কোনটা মন্দ। এই বিজেপির মিথ্যাচার নিয়েই আজকে আপনাদের সামনে এসেছি। তারা সম্পূর্ণ 2026 ইলেকশন জিততে চায় মিথ্যাচারের উপর নির্ভর করে। যদি বলেন কেন, কিরকম মিথ্যাচার? প্রথম যে ভিডিওটি দেখলেন, কেজরিওয়াল কোর্ট থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েছে বলতে কি, ছাড়া উনি জামিনে অনেকদিন আগেই পেয়েছে, কিন্তু আজকের উনি সব কেস থেকে মুক্তি পেয়েছেন। এবং কোর্টের জজ জানিয়ে দিয়েছেন যে কেজরিওয়াল একজন ভালো মানুষ এবং তার উপরে সব মিথ্যে আরোপ ছিল, তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো। এবার ভাবুন, আপনার বিজেপির হাতে আজকের ক্ষমতা রয়েছে, ইডি, সিবিআই, আদালত সব কিনতে পারেন, কেননা অর্থের তো অভাব নেই। প্রচুর অর্থশালী দল হচ্ছে এই বিজেপি। তো এক একটা বিরোধী দলের মেইন নেতার উপরে আরোপ লাগিয়ে এরা ক্ষমতায় দিল্লিতে জিতেছেন, কেজরিওয়ালকে তখন জেলে নিয়ে। কিন্তু আজকে দিল্লির মানুষ তারা কিন্তু বুঝতে পারছেন, এবং এই দিল্লির মানুষ আজকের মোদি হায় হায় বলছে, রেখা গুপ্তা হায় হায় বলছে, এবং তারা প্রতিবাদ করছে। কিন্তু এই দিল্লির মানুষ তখন কিন্তু বলেছিল মোদিকে চাই, পরিবর্তন চাই। তাই বাংলার মানুষের কাছে আবেদন, আপনারাও আবেগে পড়ে মোদি চাই, শুভেন্দুকে চাই এই কথাটা না বলে একটু ভাবুন কাকে আপনারা চুজ করবেন। এটা বাংলার মানুষ সচেতন। এবং এই দিল্লির বুকে তারা বলেছিল ক্ষমতায় আসার জন্য যে পানীয় জলের ব্যবস্থা কেজরিওয়াল যা করেছে তার থেকে আরো বেটার করব, শিক্ষার ব্যবস্থা কেজরিওয়াল যা করেছে তার থেকে আরো বেটার করব, সিসি ক্যামেরা থেকে শুরু করে সবই এইগুলো কেজরিওয়ালই করেছে, স্কুল কলেজ, বিনা পয়সায় বিদ্যুৎ সবই কেজরিওয়াল করেছে। এগুলোকে আরো বেটার, আরো ভালো কিছু করব, এবং মহিলাদের জন্য প্রতি মাসে 2500 ভাতা দেবো। এই কথা বলে ক্ষমতায় আসে। একটি কথা, আজকে প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, একটি কথা রাখতে পারেনি রেখা গুপ্তা। এখন রেখা গুপ্তা কেন্দ্রের দিকে আঙুল তোলে, কেন্দ্র চুপ মুখে তালা লাগিয়ে বসে আছে।
সেই রেখা গুপ্তাকে কিছুদিন আগে সেই ঢপবাজিটা চাপা দেওয়ার জন্য রেখা গুপ্তাকে দেখেছেন কিছুদিন আগে কলকাতায় কালীঘাট এসছে পুজো দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হুক্কার তুলছে যে এবার পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। এরা একটা নাটক শুরু করেছে। শিলিগুড়িতে শঙ্করগড় বলেই ফেলেছে দুদিন পরে আমরাই সরকার চালাবো, আমি সরকার চালাবো, আমি। ভাবুন এদের আমিত্বটা অহংকারটা কতটা। শুভেন্দু বলছে সব মুছে দেবো, ওই হুমায়ুনের দল জিতবে, 50টা সিট 30টা সিট জিতে নেবে, কিন্তু তৃণমূল 0 করে দেবো। ভাবতে পারেন, মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকাতে চাইছে যেন তৃণমূল এত খারাপ কাজ করে ফেলেছে, তৃণমূল আর ক্ষমতায় আসবে না। শুভেন্দু বাংলার মানুষকে গর্ধব ভেবে বাংলার মানুষের মস্তিষ্কে ঢুকাতে চাইছে, যারা আতঙ্কে যাতে বিজেপির ছাতার তলায় কিছু মানুষ যেরকম যেদিকে পাল্লা ভারী থাকে তাই দেখে চলে আসে। তাই শুভেন্দু ভাবছে এইসব চমক দিচ্ছে যাতে ওনাদের ছাতার তলে কিছু মানুষ যাতে চলে আসে, যারা দু নৌকায় খেলে সেই সব মানুষগুলো যাতে চলে আসে, তাই এসব বলবো। নন্দীগ্রামের মানুষ কিছুদিন আগে দেখেছেন হিন্দু মহিলারা বৃদ্ধা তারা ঝাঁটা জুতো নিয়ে শুভেন্দুকে গালাগাল করছে, কারণ 5 বছরে নন্দীগ্রামে না রাস্তাঘাট না কিছু সংস্কার না কিচ্ছু করতে পারেনি। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই অন্ধভক্তদের কাছে প্রশ্ন করি, কেন শুভেন্দু কি টাকা পায়নি? একটা বিধায়ক, সব বিধায়করা যেরকম পেয়েছে উনি কি পাননি? তাহলে নন্দীগ্রামের উন্নয়নটা কেন থেমে আছে? নন্দীগ্রামে কেন উন্নয়ন করেন? আর উনি তো কথায় কথায় বলেন মোদিজির বাচ্চা, আমি মোদিজির বাচ্চা। ওনার বাবা এখন মোদিজি, মানে ওনার দুধ বাপ, একটা শিশুর অধিকারী, একটা হচ্ছে কি নরেন্দ্র মোদী। তাহলে সেই মোদিজির থেকেও এনে কেন উন্নয়নটা করেনি? এটা অন্ধভক্তদের কাছে আমার প্রশ্ন, বাংলার মানুষের কাছে প্রশ্ন। সেই মানুষটাকে বিশ্বাস করে আপনারা পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জি 15 বছর ধরে বাংলার মানুষকে আগলে রেখে দিয়েছে, সেই মানুষটার সাথে বেইমানি করে এই শুভেন্দুর কথায় ভোট দেবেন বিজেপিকে? আপনারা একবার ভাববেন না? এই শুভেন্দুর নামে, শুভেন্দু কি সাধু? শুভেন্দুর নামে কোন কেস নেই? সারদা নারদা, চাকরির টাকা নেওয়া, বহু মানুষের থেকে ক্যান্ডিডেট করব, এই করব সেই করব, চাকরি দিয়ে দেবো, কোটি কোটি টাকা কালেকশন করেছে। এবং যেসব মানুষের থেকে করেছে টাকাগুলো তারা কিন্তু বিজেপির কোনো কর্মদক্ষ, তারা কিন্তু সব স্তরে, বিজেপির সব স্তরে জানিয়েছে শুভেন্দুর এই কেলোকীর্তি। বিজেপির থেকে কোনো বিজেপির দল থেকে তা নিয়ে কোনো রকম টাটু শব্দ করেনি এবং কোনো রকম শুভেন্দুর কাছে কৈফিয়ত চায়নি, কারণ বিজেপি দলটাই একটা করাপশন যুক্ত। তারা কার বিচার করবে? এছাড়া আরো মিথ্যাচার কিরকম আপনারা দেখেছেন, এসআইআর এর যখন প্রথম শুরু হয় তখন এদের সাংসদ শান্তনু ঠাকুর কি বলেছিলেন, কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আমি আছি, তোমরা এখানে সিএ ফর্মে ফিল আপ করো, 800 টাকা দাও, নাম ফর্ম ফিল আপ করো, আমি তোমাদের নাম তুলে দেবো। আজকের বলছে রোহিঙ্গার নাম যদি 1 লক্ষ বাদ যেতে পারে, তো হিন্দুদের মতুয়াদের 1 লক্ষ নাম বাদ গেলে অসুবিধা কি আছে? ভাবতে পারেন? তাহলে ভাই তুমি 800 টাকা করে নিয়ে কেন ফর্ম ফিল আপ করিয়েছিলে? তার উত্তর দাও। বলছে নাম বাদ গেলে আমি দায়ী নাকি? তার জন্য ইলেকশন কমিশনার দায়ী। তাহলে তোমাদের নেতাগুলো 6 নম্বর 7 নম্বর ফর্ম ফিল আপ করে কার কার নাম বাদ দেবে এই বলে ইলেকশন কমিশনারের দপ্তরে কেন পৌঁছেছিল? এবং বহু জায়গায় সেই ফর্ম কেড়ে নেওয়া হয়েছে তোমাদের নেতাদের হাত থেকে, বহু মানুষের। দিলীপ ঘোষের মতন লোক এই এসআইআর নিয়ে মুখ খুলেছেন, বলছেন এই 1.5 কোটি মানুষকে এইভাবে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে ঘন্টার পরে ঘন্টা বসিয়ে 14 বার ডাক করিয়ে নানা রকম কৈফিয়ত চাওয়ার কোনো মানে হয় না। কেননা কিছু হিন্দু নাম আছে যারা বহু কাল ধরে 20-30 বছর ধরে ভোট দিয়ে আসছে, 40 বছর ধরে ভোট দিয়ে আসছে, সেই বাম আমল থেকে তাদের পূর্বপুরুষের নাম রয়েছে, তা সত্ত্বেও তাদের কেন হয়রানি করেছে? এগুলো ইচ্ছাকৃত করেছে। খুব দিলীপ ঘোষ বলেছে বিজেপির থেকে, এই লোকটা একটু বাস্তব কথা বলেন, তাই আজকে বিজেপি তাকে কোণঠাসা করে রেখে দিয়েছেন। কোণঠাসা বিজেপি করেনি, কোণঠাসা এই দুশ্চরিত্র লোক শুভেন্দু করেছে, শুভেন্দু করেছে, জোর গলায় বলতে পারি। এবং দিলীপ ঘোষও কিন্তু তার বিরুদ্ধে অনেক জায়গায় মন্তব্য, কেউ যদি বলেন যে শুভেন্দুকে কেন এই কথাগুলো বলেছেন, তো দিলীপ ঘোষ যেখানে যেখানে বলেছে সেই অডিও ক্লিপগুলো কিন্তু সব রয়েছে, রিপোর্টারদের সামনে বলেছে, সেগুলো কিন্তু সামনে তুলে ধরবো। তাহলে আমাদের কথা বাদ দিন, আপনাদের ঘরের লোকরা যা বলেছে, আমরা বললে আমাদেরকে চটি চাটা, মমতা ব্যানার্জির হয়ে কথা বলি, অমুক বলি তমুক বলি, অনেক রকম কথা বলতে পারেন, আপনারা বলে থাকেন। দ্বিতীয় কথা, এখন আপনারা বলছেন আরেকটা মিথ্যাচার বিজেপির, সব জায়গায় সব বাড়িতে গিয়ে ভোটের প্রচার করতে যাচ্ছেন আমরা হিন্দু, তো তাই হিন্দুদের ক্ষমতায় আনতে হবে, হিন্দুদের ক্ষমতায় আনতে হবে, আমরা হিন্দু, আমরা সব এক হও,
মরো বছর সব দেখবেন এটা বাংলাদেশ হয়ে যাবে, এটা পাকিস্তান হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর নরেন্দ্র মোদী 10-11 বছর আজকে দেশের প্রধানমন্ত্রী, তার আগে এটা বাংলাদেশ পাকিস্তান তো হয়নি। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, সব হিন্দু মন্ত্রী থাকাকালীন হিন্দু খাতরে মে আর হিন্দুকে এক হতে হবে, এটা হচ্ছে ওদের একটা রাজনীতির ট্যাবলেট। কারণ ওদের রাজনীতি করার আর কোনো কৌশল নেই, কোনো যুক্তি নেই, কোনো ভাষা নেই, কোনো উন্নয়নের বুলি কোথাও গিয়ে বলতে পারে না। তার জন্য এই একটাই পথ ওদের, এই হিন্দুত্ব কথাটাকে অবলম্বন করা। কারণ কি জানেন, যেহেতু হিন্দু 70% ভারতবর্ষে, তাই এই গল্পটা দিচ্ছে, জানে এই 70% লোককে ভুলিয়ে ভালিয়ে আমার দলে রাখতে পারলেই তাহলেই আমরা ক্ষমতায় থাকবো, এবং রেখেছেও বহু রাজ্যে। আচ্ছা, ধর্মের নাম কেন নেয়? আপনি কি ভাবেন ওরা রাম ভক্ত আর আমরা কি শ্যাম ভক্ত, আমরা কি অন্য কিছু ভক্ত? আমি হিন্দু নয়। কারণ দেখবেন এই দুনিয়াতে কেউ ডন হোক আর কেউ যত বড় ধনী ব্যক্তি হোক, সে আম্বানি থেকে শুরু করে রাস্তার ভিখিরি থেকে শুরু করে কেউ চোর ডাকাত গুন্ডা যেই হোক না কেন, যদি হিন্দু ধর্মের হয় সে মন্দির দেখলে মাথা নত করে, যদি মুসলিম হয় সে মসজিদ দেখলে মাথা নত করে। কারণ ধর্মের কাছে সবাই মাথা ঠেকায় এবং তার কাছে সবাই নত হয়। তাই এরা ধর্মকে অবলম্বন করেছে রাজনীতির পথ জেতার, ভোটে জেতার একটা কৌশল। কিন্তু হিন্দুদের জন্য কোনো কিছু করবে না। কারণ একটাই, বাংলাদেশে যখন হিন্দুর উপরে অত্যাচার হয় তখন বাংলাদেশ সরকারকে 60 কোটি টাকা দিয়ে এই দান করে সাহায্য করে। কারণ যতদিন বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হবে, এই মোদী সরকার বা এই বিজেপি গভর্নমেন্ট এই পশ্চিমবাংলায় রাজনীতি তথা ভারতবর্ষে রাজনীতি করতে এদের সুবিধা হবে। কারণ আপনাকে দেখাবে, ওই দেখো মুসলমানরা কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, তাই আমাদের এক হতে হবে। এটা হচ্ছে ওদের ভোটে জেতার একটা কৌশল বাণী। দ্বিতীয়ত কথা, এখন ভোট প্রচারে বেরোচ্ছেন, আপনারা দেখেছেন অগ্নিমিত্রা পলের অবস্থা। ভোট প্রচারে গিয়ে কি বলছেন, আপনারা জল পাননি, কল পাননি, রাস্তা পাননি, সরকারি বাড়ি পাননি, ভাতা পাচ্ছেন না, আর ভাতা দিয়ে করবেনটা কি, চাকরি পাননি, ঘরে ঘরে আমরা আসলে চাকরি দেব। তো ওখানকার কিছু ছেলে পেলে অগ্নিমিত্রা পলকে ধরে বলছে 5 বছর আপনি কোথায় ছিলেন? না, আমি প্রতিনিয়ত এখানে আসতাম। বলছে আপনি যদি প্রতিনিয়ত এখানে আসতেনই, 5 বছরে একবারও যদি আসেন, তো এই এলাকাটার নাম কি বলুন? উনি বলতে পারেননি। ভাবুন এদের মিথ্যাচার কত বড়। আর আপনি তখন অগ্নিমিত্রা পলকে বলছেন, আপনি বলছেন জল পাইনি, কল পাইনি, রাস্তা পাইনি। আপনি যে রাস্তা, যে ঢালাই রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছেন, এত সুন্দর রাস্তা দেখে আপনি কি করে বলছেন যে রাস্তা পাইনি, জল পাইনি, আবাসনের বাড়ি পাইনি? আবাস যোজনার বাড়ি যাদের যতগুলো এসছে সবাই পেয়েছে, এবং যেগুলো পায়নি এখন অব্দি সেগুলো রাজ্য সরকার দেবে। রাজ্য সরকারের পয়সায় আপনারা আবাসনের পয়সা আটকে দিয়েছেন এবং আবাসন দিচ্ছে বন্ধ করে দিয়েছেন। উত্তর নেই তার কাছে, পালিয়ে বেড়াচ্ছে। শুধু অগ্নিমিত্রা পল না, এরকম সব জায়গাতে। কাঁথিতে দেখেছেন বিজেপি নেতা প্রচারে বেরিয়েছে, সব পাড়ার থেকে ঝাঁটা জুতো নিয়ে বেরিয়েছে। তাই এদের কিন্তু জেতার কোনো জায়গা নেই, জেতার কোনো উপায় নেই। এদের কাছে এমন কোনো উন্নয়নের কথা নেই যে কথা বলে এরা ভোটে জিতবে। ভোটের বৈতরণী পার হতে গেলে মানুষের কাছে নিয়ে যায় মানুষ উন্নয়ন, যে আমি 5 বছরে 10 বছরে মোদিজি এই করেছে বা ওই করেছে, তা বলতে পারবে না। 370 ধারা তোরে কাশ্মীরে এখনো সেই জঙ্গি হামলা, সেই জঙ্গি রাজ চলছে এখনো। আর কথায় কথায় বলে মোদিজি এসে 3 তালাক তুলে দিয়েছে। আরে ভাই, মুসলমানদের দরদি কথা তোমাদের মুখে মানায় না, তোমরা মুসলিম বিরোধী। তাহলে আবার 3 তালাক তুলে দিয়েছে না 6 তালাক তুলে দিয়েছে, কোনো হিন্দু কি তোমাদের কাছে গিয়ে বলেছে নাকি যে মুসলমানদের 3 তালাক তুলে দাও? দয়া করেছো ভাবছো? হ্যাঁ, দয়া করেছো? সেই দয়ার কথা শোনাও হিন্দু পাড়াতে গিয়ে। ওই শুনতে চাইনি। এসআইআর করে বহু হিন্দুর নাম বাদ দিচ্ছে, যা ভোটের পূর্বে বা আজ থেকে 6 মাস আগেও প্রত্যেকটা বিজেপির নেতার মুখে একটাই ছিল, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। খুদ পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ বলেছে ভারতে 2014 সালেও যে এসছে যে হিন্দু, তারও নাম বাদ যাবে না। কিন্তু ভোটে জেতার কৌশলের জন্য আজকে বহু হিন্দুর নাম কালকে বেরোবে 28 তারিখে। মানে আমি যেহেতু এই ভিডিওটা পোস্ট করবো কালকে, তো আজই বলছি, আজ বেরোবে। বহু মানুষ দেখতে পাবেন যে কত হিন্দুর নাম বাদ গেছে। কোনো মুসলিমের নাম বাদ দিতে পারবে না, কারণ তাদের 7 পুরুষের প্রমাণ দেখাতে পারবে। কথায় কথায় এরা বলেছে 2 কোটি রোহিঙ্গা পশ্চিমবাংলার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, কটা রোহিঙ্গার নাম দেখাতে পেরেছে? এটা হচ্ছে এক ধরনের ইলেকশন ট্যাবলেট যে বলছি, মানে মানুষকে বোঝাতে চাইছে
পশ্চিমবাংলার মানুষকে সারা ভারতবর্ষ যেরকম কতগুলো রাজ্যকে বোকা বানিয়ে ভোটে জিতেছে, ঠিক সেই কায়দা করতে চেয়েছে এবং মানুষকে বোঝাতে চেয়েছে যে সব রোহিঙ্গায় ভরে গেছে, হিন্দুরা সব এক হও, আমরা যেটা বলি সেটা বিশ্বাস করো। এদের বিশ্বাসটা কোন জায়গায় দেখুন, এরা গরুকে বলে গোমাতা, অথচ সেই গোমাতাকেই বিক্রি করে দিচ্ছে ওমান দেশে। সেখানে কিভাবে যাচ্ছে, গরুর মাংস কেটে পিস পিস করে প্যাকেটিং হয়ে টন টন দেবে সাপ্লাই, মোদী সরকার গিয়ে ওমান দেশে চুক্তি করে আসছে। এছাড়া প্রত্যেক বাড়িতে গিয়ে বলছে এখন আমরা ক্ষমতায় আসলে আমরা 3,000 দেবো। আচ্ছা, এদের লজ্জা করে না বলতে 3,000 দেবো? যেসব রাজ্যগুলোতে তোমরা কথা দিয়ে ক্ষমতা এসছো সেই রাজ্যগুলোতে আগে দাও না। পশ্চিমবাংলায় এসে সব উড়ে এসে বলে দেখুন এদের মিথ্যাচার কিরকম। সে মোদি থেকে ছোটখাটো বড় মেজো সবাই এক কথা, সোনার বাংলা বানাবো। আচ্ছা, সোনার উত্তরপ্রদেশ চাইনি, সোনার বিহার চাইনি, আমরা সুপ্রশাসন দেব, সুপ্রশাসন দেবে। দেখেছেন, একটা ভিডিও দিয়েছি, এক রিপোর্টার কি বলছে, গত 2 বছরে লক্ষাধিকের উপরে উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ বহু নারী। এই আপনার প্রশাসন? গেরুয়া বসন পরে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আর বলছেন বুলডেজার বাবা আমি সব পারি। তো আপনার রাজ্য থেকে এত লক্ষ লক্ষ নারী নিরুদ্দেশ হয়ে গেল 2 বছরের মধ্যে। কৈফত দিন দেশবাসীকে, তাদেরকে উদ্ধার করে আনুন, তাদেরকে মায়ের কোলে ফিরিয়ে দিন। এইটাই যদি পশ্চিমবাংলায় লক্ষাধিক না হয়ে 5,000 হতো, উন্মাদের মতো রাত দখল করো, দিন দখল করো, তাণ্ডব চালাও, নবান্ন দখল করো, শুরু হয়ে যেত। তারপরেও বলবেন কলকাতা বা পশ্চিমবঙ্গ নিরাপদ নয়? নিরাপদ শহর হিসাবে সার্ভেতে 1 নম্বর স্থান পেয়েছে পশ্চিমবাংলার কলকাতা শহর। দিল্লিতে পলিউশন যেরকম, রাস্তাঘাটের কিছু জায়গা আছে, কিছু বস্তির জায়গা আছে, কিছু রাস্তাঘাট আছে এখনো নর্দমার জলে ভাসে। কেন কেন হবে আপনাদের সোনার দিল্লিতে, সোনার উত্তরপ্রদেশে, সোনার বিহারে? কেন মানুষকে প্রলোভন দেখিয়ে 10,000 টাকা দিয়ে এখন ফেরত নিচ্ছেন ইন্টারেস্ট সমেত? লজ্জা করেন আপনাদের? শুভেন্দু বলছিল আমরা উড়িষ্যার রাজ্যে মহিলাদের 50,000 করে বছরে দেই। উড়িষ্যার গভর্নমেন্টকে দেখুন তো, বিয়ে শাদী করেনি, তাহলে ওর সন্তানের দিব্যি খেয়ে বলতাম। ও যদি ওর মাকে প্রকৃত ভালোবাসে, তার মায়ের দিব্যি খেয়ে বলুক তো যে উড়িষ্যার রাজ্য, উড়িষ্যার গভর্নমেন্ট মহিলাদের 50,000 দেয় বছরে, বলতে পারবে? মিথ্যার পরে মিথ্যা। যারা এতগুলো স্টেট দখল করে আছে তাদেরকে মিথ্যার আশ্রয় নিতে হয়। দেশের প্রধানমন্ত্রী রয়েছে, ডবল ইঞ্জিনের সরকার, তারা তো উন্নয়নের কথা বলবে, তাদের মুখে কোনো উন্নয়নের কথা নেই, শুধু মারবো, ধরবো, কাটবো, জেলে পুরবো। এই আরে যাদেরকেই জেলে পুড়িয়েছেন তাদের বিরুদ্ধে আজকে একটা কেস প্রমাণ করে, এবার থেকে তো বলেছে, কোর্ট বলেছে সিবিআই হোক, ইডি হোক, কাউকে অ্যারেস্ট করার আগে তার প্রমাণপত্র সমেত তাকে অ্যারেস্ট করতে হবে, না হলে জেলে ঢুকাতে পারবে না। ভাবুন তো, কদিন আগে দেখেছেন আপনারা বিহার থেকে এক গাড়িতে, বিএসএফ এর গাড়িতে ব্রাউন সুগার, হিরোইন ধরা পড়েছে, কোটি কোটি টাকা পশ্চিমবাংলায় ঢোকাচ্ছিল। এই তো কথায় কথায় এখন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল গভর্নমেন্ট কি করছে, তারা উন্নয়নের পাঁচালি পড়ছে। কি উন্নয়নটা করেছে 15 বছর ধরে? আর তারা কি করছে? শুধু বদনাম, গরুচোর, কয়লাচোর, বালিচোর, অমুক তমুক, এই সেই। যাকে এরা বলছে বালিচোর, গরুচোর, কয়লাচোর, পাথরচোর, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের ভিতরে ঘাম ছুটিয়ে দিয়েছে মোদী এবং অমিত শাহের, যে আমাকে মাইক ধরে বাইরে বলেন কয়লাচোর, বালিচোর, প্রমাণ করাতে পেরেছেন? আপনি অমিত শাহকে আঙ্গুল তুলে বলেছে আপনার সেন্ট্রাল বাহিনী কয়লা পাহারা দেয়, আপনি তার মাথা। চুরি করলে তো সবার প্রথম আপনাকে চুরি করতে হবে। কেন আপনি আমার নাম দিচ্ছেন? অমিত শাহ কোনো উত্তর করতে পারছেন না। কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে? বর্ডার মমতা ব্যানার্জি খুলে দিয়েছে। আচ্ছা বলুন তো, কোন বর্ডার কোন সিএম এর খোলার অধিকার আছে বা খুলতে পারে? এরা মানুষকে কতটা বোকা ভাবে, কতটা গদ্ধব ভাবে। তবে কিছু মানুষ এদের কথায় গদ্ধব হচ্ছে, এটা স্বীকার করতে হবে। সেরকম আরো একটি কথা বলেছে, আপনার যত বিজেপির আন্ডা ঝান্ডা রয়েছে, শুভেন্দু চুবেন্দু যত রয়েছে, তারা বেঙ্গল ব্যাপী প্রচার করে বেড়াচ্ছে আবাসনের টাকা, অমুক টাকা, তমুক টাকা আমরা সব খেয়ে নিয়েছি। আপনার নেতারা তো ভুল ছবি দেখিয়ে ভুল প্রচার করছে।
দ্বিতীয়ত কথা, কোন আবাসনের টাকা খেয়েছি, কোন সার্ভে রিপোর্টে দেখান। আপনার গোয়েন্দা রিপোর্ট সার্ভে করে এসছে যে না, আবাসনের টাকা নিয়ে কোনো দুর্নীতি হয়নি। আপনার রিপোর্ট, আপনার সরকারি সংস্থা, আপনার গোয়েন্দা রিপোর্ট, আপনার যারা সার্ভে করতে পাঠিয়েছে তারা আপনাকে রিপোর্ট দিয়েছে। এবং 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর, ভোটে হেরে যাওয়ার পর থেকে 10 পয়সা দিয়ে বাংলাকে সাহায্য করেননি। প্রশ্নের উত্তর দিতে পারেনি না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী। কথায় কথায় আমরা আসলে চাকরির বন্যা বয়ে যাবে, আর সেই উত্তরপ্রদেশ দিয়ে ছাত্রছাত্রীরা বাংলায় আসছে চাকরির পরীক্ষা দিতে। অভিজিৎ গাঙ্গুলিকে পারচেস করে 32,000 চাকরি খেয়ে নিয়েছিলেন, সেই চাকরি ফেরত দিতে হয়েছে। হ্যাঁ, চাকরির এটা স্বাভাবিক ব্যাপার, অমান্য করবো না, কিছু তো দুর্নীতি হয়েছে চাকরির ক্ষেত্রে, কিন্তু মানুষগুলোকে চাকরি দেওয়া হয়েছে, সে পয়সা নিয়ে হোক আর না নিয়ে হোক। এবার পয়সা নিয়ে যারা চাকরি দিয়েছে তাদের শাস্তি দিন, তাদেরকে তো তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয়নি। সেই পার্থ চট্টোপাধ্যায়কে এবার টিকিটও দেবে না তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের নাম তৃণমূল কংগ্রেস থেকে মুছে গেছে। উত্তরপ্রদেশে এত লক্ষাধিক নিখোঁজ, তারা বলছে সুশাসন দেবে। ভাবতে পারেন, শুধু উত্তরপ্রদেশ না, মধ্যপ্রদেশ এবং দিল্লির থেকে শহর থেকেও বহুত মহিলা নিখোঁজ আজ 2 বছরের মধ্যে। তারা কোথায়? কিসের প্রশাসন? দিল্লিতে তো মোদির প্রশাসন চলে, সেখানে তো রাজ্য সরকারের প্রশাসন, তাহলে কোথায় তারা? এরা জানে শুধু দাঙ্গা হাঙ্গামা করতে। এরা ক্ষমতায় এসেছিল এই পার্টিটা দাঙ্গা করিয়ে। আর কথায় কথায় রাষ্ট্রবাদী মুসলিম মানে মুসলিমকে ভুল অ্যাভয়েড করার জন্য রাষ্ট্রবাদী মুসলিম। আরে বাংলা, আপনার প্রধানমন্ত্রী, আপনার অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বলেছিল পাকিস্তান থেকে যারা এসছেন, আফগানিস্তান থেকে যারা এসছেন, তারা যদি ভারতবর্ষে নাগরিকত্ব চায় আমরা তাদেরকেও নাগরিকত্ব দেবো, তখন কেন প্রতিবাদ করেননি? কেন বাংলার হিন্দু, আমি শুধু বাংলার বলছি তথা ভারতবর্ষের হিন্দু নাগরিক, তারা কি বলেছে মোদী সরকারকে আফগানিস্তান থেকে আসলে তাদেরকে নাগরিকত্ব দিন, বা পাকিস্তান থেকে যেসব মোল্লারা এসেছিল তাদেরকে নাগরিকত্ব দিন? কেন এত দরদ? হ্যাঁ, কিছুদিন আগে রাজনাথ সিং একটা বক্তব্য রেখেছেন যে আমরা সনাতনী হিন্দু ধর্মকে মানি, আফগানিস্তান তালিবান তারাও সনাতনী মানে। ভাবতে পারেন মানুষকে এবং আমাদের বন্ধু দেশ। আর একটা ঘটনা বলি, এরা যে কত বড় মিথ্যাবাদী। ইসরায়েলে প্রধানমন্ত্রী গেছে ঘুরতে, ওনার তো দেশ ঘোরা শেষ হয় না, যেখানেই যায় উনি ভারতের অর্থ ধ্বংস করে আসে। ইসরায়েলে গেছেন, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশের নরেন্দ্র মোদীর নাম যখন করে অ্যানাউন্স করেছেন ওনার বক্তৃতা দেবেন, সে পার্লামেন্ট থেকে সবাই বয়কট করে বেরিয়ে গেছেন, ওনার বক্তৃতা শুনবেন না। ভাবতে পারেন, কারণ সেখানের মানুষও জানে ইনি ধর্ম নিয়ে খেলা করছে, মানুষের উপর মিথ্যাচার করছে এবং মিথ্যার উপর নির্ভর করে উনি রাজত্ব চালাচ্ছেন, মানে দেশ চালাচ্ছেন, এটা জানে সেখানকার মানুষ, তাই ছিচি করে তার সবাই বেরিয়ে গেছে। এবং সেখানে একটা বক্তৃতার নমুনা শুনুন, বলছেন ইসরায়েল যদি বাবা হয় তাহলে ইন্ডিয়া মা। এটা একটা প্রধানমন্ত্রীর ভাষণে থাকা উচিত। কি বোঝাতে চেয়েছেন উনি? ইসরায়েল আমাদের বাবা আর ওদের মা হচ্ছে ইন্ডিয়া। এটা কি? ভারতবাসীর বাবা হচ্ছে ইসরায়েল আর ইসরায়েলের মা হচ্ছে ইন্ডিয়া? এই হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণ। মানে সবটাকেই ওনারা ওই গরুর গোবরের মতন মনে করে। তাই এদের মিথ্যা প্রলোভনে যারা পা দেবেন বা যারা ভাবছেন, কিছু অন্ধভক্ত তো খুব লাফালাফি করছে। এক আছে মূর্খ, গন্ডমূর্খ টুম্পা, ভৌ 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 করে, তিনি একটা ভিডিও বানাচ্ছিলেন, দেখলাম। দেখুন এদের অন্ধভক্তগুলো কিরকম মিথ্যাচার হয়ে গেছে। একটা গাড়িতে করে এক জায়গায় যাচ্ছে, বলছে যেতে যেতে বলছে, দেখেছেন ট্রাফিক সিগন্যালে কিরকম জ্যাম, এই তো আমাদের পশ্চিমবাংলার অবস্থা। ভারতে যেদিন এই পশ্চিমবাংলায় এই সরকারকে চেঞ্জ করা উচিত, রাস্তাঘাট হবে এরকম, কোনো ট্রাফিক সিগন্যালে জ্যাম হবে না, কোনো সিগন্যাল না। ভাবতে পারেন ভারতবর্ষে এমন কোনো শহর আছে যেখানে সিগন্যাল থাকবে না, সিগন্যালে জ্যাম হবে না? না হলে যদি ওয়ান ওয়ে হয়, সেখানেও একটা রাস্তার এপারের মানুষকে ওপার পার হতে হয়, তারা যখন পার হয় তখন সিগন্যালটা পড়ে এবং সেখানে জ্যাম হয়। এইটুকু জ্ঞান নেই এই গোবর অন্ধভক্তরা, গোবর খেয়ে খেয়ে এরকম এদের মতন, এদের নেতাদের মতন বক্তব্য দিতে শুরু করে দিয়েছে, এদের মতন প্রচার করতে। এরা এরকমই চাটোয়া। আর কথায় কথায় তৃণমূল কর্মী, তৃণমূল নেতাদের বলেন চটি চাটো। আরে চটি চাটা হলেও তারা সত্যটা বলে, সত্যটা নিয়ে লড়াই করে। আপনাদের মতন মিথ্যার উপরে নির্ভর করে 2026 ইলেকশন জিততে চায় না। আর এই কথা বলেন আমরা সব জিতে নিয়েছি, আমাদের সরকার হয়ে গেছে, 2 দিন পরে আমি সরকার চালাবো, এরকম বক্তব্য রাখে না। তাই আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালি নাগরিকদের উপর
একটাই আমার আবেদন, আপনারা আমার ভিডিওর বিশ্লেষণ সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করবেন এবং যেসব হিন্দি বলায় সেই উড়িষ্যা থেকে, দিল্লি থেকে, মহারাষ্ট্র থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে যেসব আমার বাঙালি ভাইরা, পরিযায়ী শ্রমিকরা আজকের বাংলায় কথা বলার জন্য মৃত্যুবরণ করেছে, তাদের এই 2026 ইলেকশনে প্রতিশোধ নেবেন এই বিজেপিকে একটি ভোটও না দিয়ে। এটা আমার আবেদন। আমি একটা ছোটখাটো ইউটিউবার হলেও, হ্যাঁ অবশ্যই একটা ইউটিউবার বা একজনকে নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে হওয়া উচিত। আমি নিরপেক্ষ এখনো বলছি, ভোট না দিতে বলেও বিজেপিকে, কারণ এদেরকে সেদিন আমি ভোট দেবো এবং চিৎকার করে বলবো যেদিনকার এরা ন্যায় পথে এবং মিথ্যার আশ্রয় নেওয়া বন্ধ করে দেবে এবং সত্যিই উন্নয়ন করবে। এবং বাংলার ভাবতে পারেন 18টা এমপি দিয়েছিলাম এর আগে, 77টা বিধায়ক রয়েছে, এখন 12টা রয়েছে এমপি। কি করেছে বাংলার জন্য? কারো মুখে, কোনো বিজেপি নেতার মুখে একবারও শোনেন যে আমরা এই উন্নয়নটা করেছি? শুধু দেব, আমরা আসলেই সোনার বাংলা করে দেবো, সোনার বাংলা করে দেবো। আরে ভাই, বিহারকে বানাও না, উত্তরপ্রদেশকে বানাও না, দিল্লিকে বানাও না, বানাও উড়িষ্যাকে বানাও, ত্রিপুরাকে বানাও। ছোট্ট রাজ্য ত্রিপুরা, 2টো মাত্র এমপি, সেখানে সোনার বানালে বাঙালিরা এমনি ঢেলে তোমাদের ভোট দেবে। দেখো বিজেপি গিয়েও বানিয়ে দিয়েছে ত্রিপুরাকে সোনার বাংলা। যাক, আর বিশেষ ভিডিওটাকে বড় করতে চাইছি না, এখানেই সমাপ্তি। তাই বিজেপির মিথ্যাচার থেকে সজাগ হন, সচেতন হন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অবধি, নমস্কার।